হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3 কে আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটা 3.1 একটা 3.2। আজকে আমরা শুরু করছি 3.1। তো 3.1 হচ্ছে বিজনেস কম্বিনেশন, এটাকে আমরা শর্টকাটে বলবো হোল্ডিং কোম্পানি অঙ্ক। ঠিক আছে, হোল্ডিং কোম্পানির অঙ্ক। এখন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, এই সিলেবাস আমরা দুইটা পার্টে ভাগ করছি, দুইটা ফরম্যাটে। একটা হলো কনসোলিডেটেড ব্যালেন্স শিট উইথ ডিভিডেন্ড। কনসোলিডেটেড ব্যালেন্স শিট করব যখন ডিভিডেন্ড থাকবে, আর একটা হচ্ছে উইথআউট ডিভিডেন্ড, যখন ডিভিডেন্ড থাকবে না। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই একটা করে পার্সিতে প্রশ্ন হয়। ঠিক আছে, তার একটা অ্যানালাইসিস আমরা এখানে একটা দিছি 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত। দেখতেছি 2017 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন হয়েছে, 18 সালে পার্সিতে একটা, 19 সালে পার্সিতে একটা, 20 সালে পার্সিতে একটা, 21 সালে পার্ট বি এবং পার্সি দুইটা প্রশ্ন দিয়েছে। এবার কিছুদিন আগে পরীক্ষা 2022 এখানে পার্সিতে একটা প্রশ্ন হয়েছে, তোমরা পরীক্ষা 2023-এ, তাহলে 2023 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন থাকবেই ইনশাআল্লাহ। অতএব এই চ্যাপ্টারটা আমরা সবাই মনোযোগ সহকারে করব। আমরা মূলত তিনটা চ্যাপ্টার করছি, চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 2 এবং চ্যাপ্টার 3। এই তিনটা চ্যাপ্টার থেকে পার্সিতে তিনটা প্রশ্ন আসবে, তিনটাই অ্যানসার করতে হবে। তো আসুন তাহলে এই চ্যাপ্টার আগে বেসিক আপনি আলোচনা করি। তো মূলত এই চ্যাপ্টারে দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, একটা হলো সাবসিডিয়ারি লিমিটেড আর একটা হলো সাবসিডিয়ারি কোম্পানি, একটা হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি, ঠিক আছে, দুইটা কোম্পানি। এখন হোল্ডিং কোম্পানি কি, সাবসিডিয়ারি কোম্পানি কি? তাহলে এই হোল্ডিং কোম্পানি অঙ্ক করার সময় আমাদের টোটাল এই চ্যাপ্টারের ক্ষেত্রে একটা প্রশ্ন করবে। প্রশ্নটা হচ্ছে ব্যালেন্স শিট করো। বলতো দেখি এই চ্যাপ্টারে আমাদের প্রশ্নে কয়টা প্রশ্ন করবে? একটা কি ব্যালেন্স শিট করো। শুধুমাত্র ব্যালেন্স শিট করতে বলবে। এই ব্যালেন্স শিটটা করার জন্য আমাকে 9টা সাপোর্টিং ওয়ার্ক করতে হবে। কয়টা সাপোর্টিং ওয়ার্কিং করতে হবে বলো দেখি? 9টা। 9টা। এখন 9টা দেখে আপনার কাছে মনে হয় বাবা 9টা ওয়ার্কিং করব। 9টা ওয়ার্কিং প্রত্যেকটা অঙ্কেই ভাই, এই চ্যাপ্টারে আমাদের মূলত 17-18টা অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্কেই এই 9টা ওয়ার্কিং এই সেম জিনিসগুলি যাবে, শুধু টাকা টুকা এদিক সেদিক থাকবে। অতএব ওয়ার্কিং 9 থাকো আর 72টা থাকো, ওয়ার্কিং যদি আমি বুঝি আর 9টাই থাকো আর 28টাই থাকো আর 29টা থাকো, আমরা পার। এখন আসেন এই 9টা ওয়ার্কিং আমরা ধারাবাহিকভাবে একটু আলোচনা করব। প্রথম ওয়ার্কিং এর নাম হচ্ছে ডেট অফ অ্যাকুইজিশন। অর্থাৎ হোল্ডিং কোম্পানি যখন সাবসিডিয়ারি কোম্পানি কিনে নিবে, কোন ডেটে কিনবে সেই ডেটটা আমরা ওয়ার্কিং একে লিখবো কি ডেট অফ অ্যাকুইজিশন। নরমালি হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কিনে দুইটা ডেটে, একটা হলো বছরের শুরুতে আর একটা বছরের মাঝামাঝিতে। যে ডেট প্রশ্নে থাকবে আমরা ওই ডেটে প্রশ্নে লিখবো। লেখা থাকতে পারে 1/1/2000, যা থাকবে তাই। একটা লেখা থাকে 1/7/2000। কথা কি বুঝতে পারছি? জি। এবারে 2 নাম্বার ওয়ার্কিংটা হচ্ছে প্রপোর্শন অফ হোল্ডিং লিমিটেড এন্ড সাবসিডিয়ারি লিমিটেড। অর্থাৎ হোল্ডিং লিমিটেড এবং সাবসিডিয়ারি লিমিটেড অনুপাত এখানে আমাদের বের করতে হবে। এন্ড হোল্ডিং কোম্পানি কি আর সাবসিডিয়ারি কোম্পানি কি ভালো করে খেয়াল করতে হবে। একটা কোম্পানি আরেকটা কোম্পানি তার মালিকানা সত্ত্ব তার মালিকানা সত্ত্ব নিবে। এন্ড যে কোম্পানি আরেক কোম্পানির মালিকানা সত্ত্ব বা তার সম্পদ এবং দায়ভার নিবে, যে কোম্পানি নিবে তাকে বলা হবে হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানিটা নিবে তাকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। মানে আমি যদি তুমি নিয়ে যাও, তাহলে তুমি হলো হোল্ডিং আর আমি কি সাবসিডিয়ারি। তাহলে বলতো বড় কে, হোল্ডিং কোম্পানি নাকি সাবসিডিয়ারি কোম্পানি বড় হবে? হোল্ডিং বড় হোল্ডিং হবে নাকি কোম্পানি। সাবসিডিয়ারি বড় হবে? হ্যাঁ, হোল্ডিং কোম্পানি। গুড। আর মনে রাখতে হবে হোল্ডিং কোম্পানি হওয়ার জন্য 51% শেয়ার মালিক থাকতে হবে। কত পার্সেন্ট বলেন দেখি? 50, 51%। ন্যূনতম 51% হতে হবে। তাহলে আমরা দুইটা ওয়ার্কিং সম্পর্কে ধারণা নিলাম। এরপরে 3 নাম্বার ওয়ার্কিং হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অঙ্কের সবচেয়ে ওয়ার্কিং তিনটা ওয়ার্কিং হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, 3, 4, 5। এর মধ্যে প্রথম ওয়ার্কিং হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট।
এই কারেন্ট ইয়ার প্রফিটটা এখানে ব্র্যাকেটে লিখছি অনলি ফর সাবসিডিয়ারি লিমিটেড। এই কারেন্ট ইয়ার প্রফিটটা শুধু সাবসিডিয়ারি লিমিটেডের জন্য করব, হোল্ডিং লিমিটেডের জন্য কারেন্ট ইয়ার প্রফিট বের করার কোনো প্রয়োজন নাই। এই কারেন্ট ইয়ার প্রফিটটা বের করাটার মধ্যে একটা বেসিক একটা আলোচনা আছে। বেসিক আলোচনাটা আমি বুঝিয়ে দিব প্রশ্ন থেকে, যদি বুঝেন তাহলে কাজ শেষ। ঠিক আছে, এখন আমি একটু বলে দেই। মনে করো বছরের শুরুতে ওপেনিং এ বছরের শুরুতে আমাদের ৭০,০০০ টাকা ক্রেডিট ব্যালেন্স ছিল। ক্রেডিট ব্যালেন্স মানে কি, লাভ না লস? একটু বলেন তো দেখি। লাভ। লাভ। আর ডিসেম্বর ৩১ তারিখে যদি এখানে ৯০,০০০ টাকা প্রফিট দেয়া থাকে, ৯০,০০০ টাকা প্রফিট মানে ক্রেডিট ব্যালেন্স দিয়ে আছে, তাহলে আমি যদি তোমাকে বলি কারেন্ট ইয়ারের প্রফিট কত, বলো তো দেখি কত প্রফিট হবে? 20,000। 20,000 টাকা প্রফিট। গুড। এইটা যে বুঝতে পারবেন সেই হলো এই কারেন্ট ইয়ার প্রফিটটা সম্পর্কে তার ধারণা ক্লিয়ার হবে। অনেকে মনে করে ভাই ১,৬০,০০০ টাকা, ঠিক না? অনেকে মনে করবে ১,৬০,০০০, আসলে তা না। এই ৯০,০০০ টাকা আমাদের বছরের শুরু ৭০,০০০ টাকা আছেই, তাহলে আমাদের চলতি বছর হয়েছে কত? 20,000 টাকা। কথা কি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, এবার আসেন আরেকটা জিনিস। হ্যাঁ, মনে করেন বছরের শুরুতে আমার ৭০,০০০ টাকা প্রফিট ছিল, আর বছর শেষে ৯০,০০০ টাকা ডিবিট ব্যালেন্স। ডিবিট ব্যালেন্স মানে কি? লস। তার মধ্যে চলতি বছর অ্যাকচুয়ালি লস কত? ভালো করে বুঝে বলবা। তাহলে চলতি বছরে কি লাভ হয় না লস হয়, এবং কত টাকা? আমি কথাটা আবার বলতেছি, বছরের শুরুতে ৭০,০০০ টাকা লাভ ছিল, আর বছরের শেষে হচ্ছে ৯০,০০০ টাকা ক্ষতি। তাহলে অ্যাকচুয়ালি চলতি বছরে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, এবং কত টাকা? ১,৬০,০০০। কি লাভ না লস। ক্ষতি? ক্ষতি। তোর নাম কি? সাহিন। তাই, গুড, ধন্যবাদ, তুমি ভালো পারছো। সবাই কি ১,৬০,০০০ টাকা বুঝছো? এক লক্ষ ৬০,০০০ ক্ষতি হয়েছে এটা কি বুঝছো? স্যার আমার এখানে নেট প্রবলেম, তো আবার বলেন। আবার বলতেছি। ওকে, আমি লাভ আছে ক্ষতি হয়েছে দেখাই। বছরের শুরুতে লাভ ছিল ৭০, আর বছর শেষে ক্ষতি হয়েছে ৯০,০০০ টাকা। কথাটা মানে কি, ওই যে ৭০,০০০ লাভ ছিল, ওই লাভ তো ক্ষতি হয়েছে, ওই লাভ তো ক্ষতিপূরণ করছই, আরো বছর শেষে আরো কত ক্ষতি হয়েছে? ৯০,০০০ টাকা। তার মানে তোমার লাভের টাকা তো হয়েছেই, আরো নতুন করে ক্ষতি হয়েছে কত? ৯০,০০০ টাকা। তাহলে অ্যাকচুয়ালি তোমার ক্ষতি হয়েছে কত? ১,৬০,০০০ টাকা। ঠিক আছে? স্যার বুঝতে পারছি। ওকে, আরেকটা উদাহরণ আমি দিব, কিন্তু সেটা পশে থেকে দেখাবো। হ্যাঁ, এখন আর এটা দেখাইলাম না। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটটা আমরা শুধুমাত্র করব কার জন্য একটু বলো তো দেখি? হোল্ডিং না সাবসিডিয়ারির জন্য? সাবসিডিয়ারি লিমিটেড। সাবসিডিয়ারির জন্য। গুড। এখন এখানে চারটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের এটা লাগবে তখন আমি পরে দিব। উইথআউট প্রফিট এটা একটু পরেই দিই। এখানে লেখা আছে, চারটা কথা লেখা আছে। উইথআউট প্রফিটটা আমি দুইটা পক্ষে পরে দেই। লেখা আছে যদি কোম্পানি বছরে মাঝামাঝি বা শুরুতে ক্রয় করে, মানে হোল্ডিং কোম্পানি যদি সাবসিডিয়ারি কোম্পানি বছরে মাঝামাঝি বা শুরুতে ক্রয় করে, তাহলে চলতি বছরে লাভের, মানে এই যে কারেন্ট ইয়ারের প্রফিট যেটা আমরা বের করবো, এই লাভের সম্পূর্ণ টাকা রেভিনিউ প্রফিটে দিতে হবে। এই পোস্ট অ্যাকুইজিশন প্রফিট এটা না পেলে আমরা বলবো সরাসরি কি রেভিনিউ প্রফিট। ঠিক আছে? আর ২ নাম্বার লেখা আছে যদি কোম্পানি ১লা এপ্রিল তারিখে ক্রয় করে, তাহলে চলতি বছরের লাভের ৩ মাসের অংশটুকু ক্যাপিটাল প্রফিটে দিব, আর বাদ বাকি ৯ মাসের অংশটুকু দিব রেভিনিউ প্রফিটে। কথাটা একটু ভালো করে আমরা একটু খেয়াল করব। যদি কথাটা কি, কারেন্ট ইয়ার প্রফিটকে ভাগাভাগি করতে হবে। ভাগাভাগি কিভাবে করব? যদি বছরের মাঝামাঝি বা শুরুতে থাকে, তাহলে কারেন্ট ইয়ার প্রফিটে যে টাকা আছে পুরো টাকাটা কোথায় দিব আমরা? রেভিনিউ প্রফিটে। রেভিনিউ প্রফিটে। আর যদি কোম্পানি যদি ১লা এপ্রিল তারিখে ক্রয় করে, তাহলে ১লা এপ্রিল তারিখ মানে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিল তারিখে ক্রয় করছে, এপ্রিল তারিখে তার মাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে ৩ মাস। তাহলে ক্রয় করার আগে কয় মাস? ৩ মাস। এই ৩ মাসে ক্রয় করার আগে টুকু প্রফিট দিব আমরা ক্যাপিটাল প্রফিটে, আর ক্রয় করার পরে যে কয় মাস হবে এটা দিব আমরা কি রেভিনিউ প্রফিটে। ঠিক আছে?
তাহলে প্রফিট আমাদের কয় রকম বলেন দেখি? দুই রকম, একটা ক্যাপিটাল প্রফিট, একটা কি প্রফিট? রেভিনিউ প্রফিট। ক্যাপিটাল প্রফিটে কোনটুকু আসবে? ক্রয় করার আগে নাকি ক্রয় করার পরে টুকু? ক্রয় করার আগে। ক্রয় করার আগে তা ক্যাপিটাল প্রফিট, ক্রয় করার পরে যেটা সেটা কি? রেভিনিউ প্রফিট। তো আমরা এখান থেকে আপাতত দুইটা জিনিসই পড়লাম, এই দুইটা জিনিস আমাদের এখন লাগবে, 3 এবং 4 যখন লাগবে তখন আমি পড়ে নিব, আপাতত জানা দরকার নাই। এই যেটুকু পাইলাম এইটুকু জানলে হবে। কারেন্ট ইয়ার প্রফিট, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট করব শুধুমাত্র সাবসিডিয়ারির জন্য। ওকে, এবার 4 নাম্বার প্রফিট, 4 নাম্বার ওয়ার্কিং হচ্ছে ক্যাপিটাল প্রফিট। এই যে প্রি অ্যাকুইজিশন প্রফিট পড়া দরকার না, আমরা সরাসরি ক্যাপিটাল প্রফিট। এই ক্যাপিটাল প্রফিটও শুধুমাত্র করব হচ্ছে সাবসিডিয়ারি লিমিটেডের জন্য। কার জন্য বলো তো দেখি? সাবসিডিয়ারি লিমিটেড জন্য, মানে সাবসিডিয়ারি কোম্পানি যেখানে যে টাকা আসবে সবই সাবসিডিয়ারি কোম্পানির টাকা আসবে, হোল্ডিং কোম্পানির কোনো টাকা আসবে না। এখন এই ক্যাপিটাল প্রফিট করার জন্য আমাদের টোটাল 5টা আইটেম আসবে। এই 5টা আইটেম একদম আপনাকে একদম কনকনা ভাবে মনে রাখতে হবে। কি কি? প্রথমে আসবে হচ্ছে জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভে কি ব্যালেন্স? ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স না, ওপেনিং ব্যালেন্স। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের কি ব্যালেন্স বলো দেখি? ওপেনিং ব্যালেন্স এবং ক্যাপিটাল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স। অর্থাৎ এখানে 3টা জিনিস ওপেনিং ব্যালেন্স আসবে, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ এবং প্রফিট এন্ড লস। তাহলে এই 3টা জিনিসের ওপেনিং ব্যালেন্স গুলি আসবে। হোল্ডিং এর টাকা আসবে নাকি সাবসিডি টাকা আসবে? সাবসিডিয়ারি টাকা আসবে। আর অতিরিক্ত ভাবে আরেকটা জিনিস, আর দুইটা জিনিস, সেটা হলো আন্ডার ভ্যালু অফ অ্যাসেট এবং কি ওভার ভ্যালু অফ অ্যাসেট। আন্ডার ভ্যালু অফ অ্যাসেট মানে কি? সম্পত্তি মূল্য যদি কম লেখা হয়, আর সম্পত্তি মূল্য যদি বেশি লেখা হয় তাহলে সেটা কি? ওভার ভ্যালু। তাহলে কম যদি লিখি তাহলে সেটা সমান করার জন্য কি করব? যোগ করব না বিয়োগ করব? যোগ করব। আর বেশি লিখলে সেটা সমান করার জন্য কি করব? বিয়োগ করব। তাহলে আন্ডার ভ্যালু অফ অ্যাসেট যদি থাকে তাহলে সেটা যোগ করব, ওভার ভ্যালু অফ অ্যাসেট থাকে তাহলে সেটা কি? বিয়োগ করব। এখানে যে 5টা আইটেম পাইলাম, এই 5টা আইটেমের বাইরে আর কোনো কিছুই যাবে না। তাহলে ক্যাপিটাল প্রফিটে কয়টা জিনিস আসতেছে? জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ এবং প্রফিট এন্ড লসের এই 3টারই কি ব্যালেন্স বলো দেখি? ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স। এবং আন্ডার ভ্যালু অফ অ্যাসেট যদি থাকে আমরা যোগ, ওভার ভ্যালু অ্যাসেট যদি থাকে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। মনে জানি থাকি, হ্যাঁ ম্যাডামরা, স্যাররা? এই 5টা জিনিস যোগ বিয়োগ করে আমাদের যে টাকাটা হবে, এই টাকাটা হলো আমরা 2টা পার্টে ভাগ করব। কিছু টাকা দিব হোল্ডিং কোম্পানিতে আর কিছু টাকা দিব সাবসিডিয়ারি কোম্পানিতে। এন্ড কিভাবে ভাগ করব? এই ভাগটা করার জন্য আমরা ওই যে 2 নাম্বার ওয়ার্কিং এ যে রেশিও বের করছি, এই রেশিও অনুযায়ী কাজ করব। মনে করো রেশিও আমি বের করলাম 2:1। তাহলে 2:1 যদি বের করি তাহলে 2টা যোগ করে 3, তাহলে 3 দ্বারা ভাগ, প্রথম জনের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করব, 3 দ্বারা ভাগ, দ্বিতীয় জনের কয় দ্বারা গুণ করব? 1 দ্বারা। 1 দ্বারা। তাহলে মনে রাখেন ক্যাপিটাল প্রফিটটা করব শুধুমাত্র সাবসিডিয়ারি কোম্পানির জন্য, এবং যে টাকা বের করব ওই টাকাটা আমরা হোল্ডিং এর মধ্যে ভাগ করব। আবার কার মধ্যে ভাগ করব? সাবসিডিয়ারির মধ্যে। সাবসিডিয়ারির মধ্যে ভাগ করব। ক্যাপিটাল প্রফিটে 5টা আইটেম যায়, একটু বলেন তো দেখি কি কি আইটেম? ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, প্রফিট এন্ড লস, এই 3টার কি ব্যালেন্স? ওপেনিং ব্যালেন্স। ওপেনিং প্লাস আন্ডার ভ্যালু অফ অ্যাসেট মাইনাস কি? ওভার ভ্যালু অফ অ্যাসেট। শেষ। এবার আমরা 5 নাম্বার ওয়ার্কিং আসবো, রেভিনিউ প্রফিট। এই রেভিনিউ প্রফিটটা হচ্ছে ওই যে কারেন্ট ইয়ার প্রফিটে আমরা যেটা পাবো সেটাই। এই কারেন্ট ইয়ার প্রফিটে আমরা যেটুকু টাকা বের করব ওইটাই হচ্ছে আমরা রেভিনিউ প্রফিটে দিয়ে দিব। কখন পুরো টাকা আসবে রেভিনিউ প্রফিটে বলো দেখি? মাঝামাঝি বাকি থাকলে, শুরুতে ক্রয় করলে, মাঝামাঝি বা শুরুতে ক্রয় করলে পুরো টাকাটা আসবে রেভিনিউ প্রফিটে। আর 1 এপ্রিল তারিখে যদি ক্রয় করে তাহলে 3 মাসের টাকা আসবে ক্যাপিটালে, আর বাদ বাকি 9 মাসের টাকা কোথায় আসবে? রেভিনিউ প্রফিটে। এই যে 9 মাসের যে টাকাটা, ওই টাকাটাই হচ্ছে এই যে এখানে। এবং এই রেভিনিউ প্রফিটের টাকাকে আমরা 2টা পার্টে ভাগ করব। কিছু টাকা হোল্ডিং এ দিব, কিছু টাকা সাবসিডিয়ারির মধ্যে দিব। কি অনুপাতে? ওই যে রেশিও আমরা যাব ওই অনুপাতে দিব। ঠিক আছে? তাহলে আমাদের 4 এবং 5 ওয়ার্কিং ক্লিয়ার। এবার আমরা চলে যাব 6 নাম্বার ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। এই মাইনরিটি ইন্টারেস্টটা আমরা শুধুমাত্র করব সাবসিডিয়ারির জন্য।
এই মাইনরিটি ইন্টারেস্ট আমরা করব সাবসিডির জন্য। এখানে কোনটা আসবে, কি কি আসবে? এই সাবসিডিয়ারি কোম্পানি মাইনরিটি করার জন্য প্রথমে আসবে শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার ক্যাপিটাল কি হোল্ডিং এর শেয়ার ক্যাপিটাল নাকি সাবসিডিয়ারি শেয়ার ক্যাপিটাল, বলতো দেখি? সাবসিডি। সাবসিডিয়ারি, গুড। তাহলে এখানে আসবে সবই সাবসিডিয়ারি, তাহলে শেয়ার ক্যাপিটাল দিব। তাহলে শেয়ার ক্যাপিটাল টাকা বের করে কি, যে কটা শেয়ার থাকবে এক একটা শেয়ার দাম 2টা গুণ করব। তারপরে 3 নাম্বার ওয়ার্কিং এ আমরা যে ক্যাপিটাল প্রফিট বের করব, এই যে 3 নাম্বার ওয়ার্কিং এ যে ক্যাপিটাল প্রফিট আমরা বের করব। সবসময় প্রফিট কোনো কথা নাই, ক্যাপিটাল লসও হতে পারে। যদি প্রফিট হয় তাহলে আমরা যোগ করব, লস হলে আমরা কি করব বলো দেখি? বিয়োগ করব। বিয়োগ করব। আর এই যে 5 নাম্বার ওয়ার্কিং এ যে রেভিনিউ প্রফিট আমরা বের করব, এই রেভিনিউ প্রফিট যদি হয় যোগ করব, আর রেভিনিউ লস হলে আমরা কি করব বলো দেখি? বিয়োগ করব, এটা লস হবে। ঠিক আছে, প্রফিট হলে যোগ, লস হলে কি? বিয়োগ। আর একটা আসবে হলো ইন্টারিয়াম ডিভিডেন্ড, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যদি থাকে তাহলে। যেন বাংলাদেশে চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, ঠিক একই রকম অন্তর্বর্তীকালীন লভ্যাংশ থাকে, তাহলে সেটা আমরা কি করব? যোগ করব। তাহলে মাইনরিটি ইন্টারেস্ট বের করার জন্য আমাদের লাগবে কয়টা? 4টা। কি কি? শেয়ার ক্যাপিটাল, ক্যাপিটাল প্রফিট অথবা ক্যাপিটাল লস, রেভিনিউ প্রফিট বা রেভিনিউ লস এবং ইন্টারিয়াম ডিভিডেন্ড। এই সব কটা টাকা কি হোল্ডিং এর টাকা আসবে নাকি সাবসিডি টাকা আসবে? সাবসিডির টাকা। সাবসিডি টাকা, গুড। তাহলে মনে রাখেন এটা মাইনরিটি ইন্টারেস্ট। একের থেকে যে 5টা ওয়ার্কিং আমরা করছি, এই 5টা ওয়ার্কিং আমাদের ব্যালেন্স শিটে কোনো কাজ নাই। 6 থেকে 9 পর্যন্ত আমাদের ওয়ার্কিং গুলি ব্যালেন্স শিটে কাজ হবে। এর মধ্যে এই 6 নাম্বার ওয়ার্কিং এ যে মাইনরিটি ইন্টারেস্ট আমরা বের করলাম, এটা ব্যালেন্স শিটে দায় দিকে যাবে। ওকে, মনে থাকবে? ব্যালেন্স শিটে কোন দিকে যাবে বলো তো দেখি? দায়ের দিকে। দায় দিকে। 7 নাম্বার ওয়ার্কিং নাম হচ্ছে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। এখানে গুডউইল হতে পারে, ক্যাপিটাল রিজার্ভ হতে পারে। যদি গুডউইল হয় তাহলে আমরা ব্যালেন্স শিটে সম্পদ দিকে দিব, আর ক্যাপিটাল রিজার্ভ হয় তাহলে ব্যালেন্স শিটে কোন দিকে দিব? ক্রেডিট দিকে। দায় দিকে দিব। হ্যাঁ, ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিট বলতে কোনো কিছু নাই। এখন এই গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ আমরা বের করব শুধুমাত্র কার জন্য বলো দেখি? হোল্ডিং এর জন্য। কার জন্য? হোল্ডিং এর জন্য। হোল্ডিং। তাহলে বের করে কি হবে? প্রথম লেখা আছে কস্ট অফ অ্যাকুইজিশন, অর্থাৎ হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিতে কিনবে, কত টাকা দিয়ে কিনবে, সেই টাকার নাম হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন। এখন যত টাকা দিয়ে কিনবে, এই টাকার বিনিময়ে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির কাছে কয়টা শেয়ার পাইছে এবং শেয়ার প্রতি মূল্য কত, সেটাকে আমরা বলবো কি? ফেস ভ্যালু অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারকে শেয়ার প্রাইস দ্বারা গুণ করব। আর ক্যাপিটাল প্রফিট যদি হয় যোগ করব, ক্যাপিটাল লস হলে কি করব? বিয়োগ করব। তাহলে এই 2টা টাকা যোগ করে আমরা এখানে দিব, এবং এটার সাথে এটা কম্পেয়ার করে দেখব যে এই টাকাটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয়, এই যে লিখছি, যদি পজিটিভ হয় তাহলে গুডউইল, আর নেগেটিভ হলে কি? ক্যাপিটাল রিজার্ভ। ওকে, আমি আবার বলতেছি, প্রথমে দিব কি? কস্ট অফ কি? অ্যাকুইজিশন। কস্ট অফ অ্যাকুইজিশন মানে কি? হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কত টাকা দিয়ে কিনবে, সেই টাকাকে বলবো কি? কস্ট অফ অ্যাকুইজিশন। এবং যত টাকা দিয়ে কিনবে ওইখানে যে শেয়ার কয়টা ছিল, এক একটা শেয়ার দাম কত, এটা গুণ করলে পাবো ফেস ভ্যালু, তার সাথে ক্যাপিটাল রিজার্ভ বা ক্যাপিটাল লস। এই 2টা টাকা যোগ করে আমরা এখানে দিব, এবং এই টাকা কস্ট অফ অ্যাকুইজিশন টাকা এবং এই টাকা যোগ বিয়োগ করে দেখবো এই নিচের টাকাটা কি পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে গুডউইল, নেগেটিভ হলে কি? ক্যাপিটাল রিজার্ভ। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই যেখানে যে কস্ট অফ অ্যাকুইজিশন বা ফেস ভ্যালু বা ক্যাপিটাল প্রফিট বা লস, তাহলে ক্যাপিটাল প্রফিট বা লস এখানে যে কত টাকা, প্রত্যেকটা কি সাবসিডি টাকা আসবে নাকি হোল্ডিং এর টাকা আসবে? হোল্ডিং এর টাকা আসবে। হোল্ডিং এর টাকা আসবে, গুড। এবার 8 নাম্বার ওয়ার্কিং হচ্ছে আনরিয়ালাইজ কি প্রফিট, অর্থাৎ যে প্রফিট এখন আদায় হয় নাই। আনরিয়ালাইজ প্রফিট কে আমাদের 2টা পার্টে ভাগ করতে হয়। 2টা পার্টে যে কোনো একটা থাকবে, একটা হলো কস্ট অফ প্রফিট অন কস্ট, আর একটা কি? প্রফিট অন সেলস। প্রফিট অন কস্ট যদি লেখা থাকে তাহলে যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট উপরে 100 সাথে ওটা যোগ করে ভাগ করতে হবে। যেমন 25% এর ক্ষেত্রে টাকাকে 25 দ্বারা গুণ 125 দ্বারা ভাগ করব, কখন? যখন প্রফিট অন কস্ট থাকে। আর যে লেখা থাকে প্রফিট অন সেলস, তাহলে সরাসরি পার্সেন্টেজ।
20% থাকলে সরাসরি 20%, 25% থাকলে সরাসরি 25%। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে অন কস্ট অথবা অন সেলস দুইটার যে কোনো একটা থাকবে। তাহলে লেখা আছে এছাড়া প্রশ্নের নির্দেশ অনুযায়ী কাজ করতে, প্রশ্নে যদি অন্য কোনো নির্দেশ থাকে তাহলে সেই অনুযায়ী কাজ করবে। আর লাস্ট ওয়ান ওয়ার্কিং হচ্ছে কনসোলিডেটেড রিটেন আর্নিং। এই কনসোলিডেটেড রিটেন আর্নিংটা শুধুমাত্র করব হোল্ডিং এর জন্য। তাহলে হোল্ডিং এর জন্য স্পেশাল ভাবে আমরা ক্যাপিটাল রিজার্ভ বা গুডউইল আর রিটেন আর্নিং এই দুইটা আমরা স্পেশাল ভাবে করব। এন্ড রিটেন আর্নিংটা কিভাবে করব এটা ভালো করে খেয়াল করব। প্রথমেই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ওপেনিং এর টাকার সাথে ক্লোজিং টাকা আমরা কি করব, যোগ করব। নরমালি ওপেনিং টাকা থাকে না, যদি থাকে তাহলে আমরা ক্লোজিং এর সাথে যোগ করব। এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ওপেনিং প্লাস ক্লোজিং প্লাস হচ্ছে রেভিনিউ প্রফিট, আর যদি রেভিনিউ লস হয় তাহলে বিয়োগ করব। ডিভিডেন্ড যদি থাকে ডিভিডেন্ড বিয়োগ করব। আর আনরিয়ালাইজ প্রফিট দ্যাট মিন্স 8 নাম্বার ওয়ার্কিং আমরা যেটা বের করব সেটা আমরা এখানে কি করব বলো দেখি, বিয়োগ করব। এখানে যে টাকাগুলি আসবে এই টাকাগুলি কি সাবসিডি টাকা আসবে নাকি হোল্ডিং এর টাকা আসবে? হোল্ডিং এর টাকা। হোল্ডিং এর টাকাই আসবে। তাহলে এই 9টা ওয়ার্কিং। আমি রিটেন আর্নিংটা আরেকবার একটু পড়তেছি। প্রথমে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ওপেনিং প্লাস ক্লোজিং, রেভিনিউ প্রফিট বা রেভিনিউ লস, ডিভিডেন্ড এবং আনরিয়ালাইজ প্রফিট, এই কয়েকটা জিনিসের সমন্বয়ে আমরা করব রিটেন আর্নিং। তাহলে এই হচ্ছে আমাদের 9টা ওয়ার্কিং। এই 9টা ওয়ার্কিং করা কথা মানে হচ্ছে তোমার অঙ্কে 96% অঙ্ক করা শেষ। আর বাদ বাকি 4% হলো ব্যালেন্স শিট, প্রশ্নে যা আছে দেখে দেখে আমরা এই ওয়ার্কিং থেকে উঠিয়ে নিই। এই অঙ্কের মেন কথা হচ্ছে ওয়ার্কিংটা। ওয়ার্কিং যদি আপনার অ্যাকুরেট হয় তাহলে ব্যালেন্স শিট 100% মিলে যাবে। ঠিক আছে? আর একটা অঙ্ক প্রতি বছরে আসে, যারা অ্যানালাইসিস আপনারা দেখছেন 10 মার্কের একটা করে প্রশ্ন আসে। ঠিক আছে? তাহলে আমরা এই 9টা ওয়ার্কিং আরেকবার একটু রিভিশন দেব। ঠিক আছে? তাহলে আসেন প্রথমে বলেন যদি আমরা ওয়ার্কিং কার জন্য করি? ব্যালেন্স শিট করার জন্য। হ্যাঁ, ওয়ার্কিং আমরা কয়টা করি? 9টা। এর মধ্যে প্রথম ওয়ার্কিংটা কি? অ্যাকুইজিশন। ডেট অফ অ্যাকুইজিশন। 2 নাম্বার ওয়ার্কিংটা কি? প্রপোর্শন অফ হোল্ডিং লিমিটেড কোম্পানি থেকে সাবসিডিয়ারি কোম্পানির অনুপাতটা বের হোল্ডিং করা। এবং সাবসিডিয়ারি কোম্পানির অনুপাত বের করব। 3 নাম্বার ওয়ার্কিং হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট বের করব। ঠিক আছে? কারেন্ট ইয়ার প্রফিট ওই যে টেকনিকটা আছে, টেকনিক অনুযায়ী কাজ করব। এবং কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুই তথ্য পড়াইছিলাম। উইথআউট প্রফিটের ক্ষেত্রে যদি বছরের মাঝামাঝি বা শুরুতে হয় তাহলে কারেন্ট ইয়ার প্রফিট যা হবে পুরাটাই আমরা রেভিনিউ প্রফিটে দিব। এই রেভিনিউ প্রফিট আমরা ওয়ার্কিং কি 4 করি না 5 করি বলো তো দেখি? ওয়ার্কিং কি 4 রেভিনিউ প্রফিট বের করি নাকি 5 বের করি? 5 বের করি। 5 বের করি। আর যদি পয়লা এপ্রিল তারিখে ক্রয় করে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের টাকা দিব ক্যাপিটাল প্রফিটে, যেটা ওয়ার্কিং 4 করি। আর বাদ বাকি 9 মাসের টাকা দিব রেভিনিউ প্রফিট, যেটা আমরা ওয়ার্কিং 5 করি। ঠিক আছে? আর 3 এবং 4টা এখন পড়ানো পরে পড়াবো। ওয়ার্কিং 4-এ আমরা ক্যাপিটাল প্রফিট আমরা বের করব শুধুমাত্র কার জন্য? সাবসিডি কার জন্য? সাবসিডি লিমিটেডের জন্য। সাবসিডিয়ারি কোম্পানির জন্য। সাবসিডিয়ারি কোম্পানি এখানে আমাদের 5টা জিনিস আছে। এর মধ্যে জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ওপেনিং না ক্লোজিং ব্যালেন্স? ওপেনিং ব্যালেন্স। আন্ডার ভ্যালু থাকলে যোগ করব, ওভার ভ্যালু থাকলে বিয়োগ করব। এই যে টাকা হবে এই টাকা হোল্ডিং এবং সাবসিডির মধ্যে ভাগ করব রেশিও অনুযায়ী। 5 নাম্বার ওয়ার্কিং করব রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিটটা যখনই করব তখন আমাদের কারেন্ট ইয়ার প্রফিটের দিকে খেয়াল করতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট যেভাবে বের করব রেভিনিউ প্রফিটটা ওভাবেই করব। এজন্য লিখছি কারেন্ট ইয়ার প্রফিট ব্র্যাকেটে কি লিখছি ওয়ার্কিং 3। ওয়ার্কিং 3 তে যা করব তাই এখানে আনবো আমরা। এবং এই রেভিনিউ প্রফিটকে আমরা হোল্ডিং এবং সাবসিডির মধ্যে ভাগ করব। এরপরে মাইনরিটি ইন্টারেস্ট আমরা কার জন্য করি বলো দেখি? হোল্ডিং না সাবসিডির জন্য? সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি। এখানে আমাদের আসবে শেয়ার ক্যাপিটাল, ক্যাপিটাল প্রফিট বা ক্যাপিটাল লস, রেভিনিউ প্রফিট বা রেভিনিউ লস আর ইন্টারিয়াম ডিভিডেন্ড। 7 নম্বরে করব গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। প্রথমে আসবে কস্ট অফ অ্যাকুইজিশন, এরপরে ফেস ভ্যালু এবং ক্যাপিটাল প্রফিট বা লাভ লস।
এখানে যোগ বিয়োগ করে দেখবো পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে গুডউইল, নেগেটিভ হলে কি ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল হলে সম্পদ দিকে দিব, ক্যাপিটাল রিজার্ভ হলে দায় দিকে দিব। আনরিয়ালাইজ প্রফিট কয়টা বেসে বের করতে হয়? অন কস্ট, অন প্রফিট। 20% ক্ষেত্রে 20/120 কখন হবে? অন কস্ট থাকলে নাকি অন সেলস থাকলে? প্রফিট অন কস্ট। প্রফিট অন কস্ট। আর প্রফিট অন সেলস থাকে সরাসরি 20% নাকি? আর সর্বশেষ ওয়ার্কিং হচ্ছে রিটেন আর্নিং, যেখানে আসবে 4টা ওয়ার্কিং: প্রফিট এন্ড লস, ওপেনিং প্লাস ক্লোজিং। ওপেনিং নরমালি থাকে না, যদি থাকে আমরা অবশ্যই আনবো। রেভিনিউ প্রফিট বা রেভিনিউ লস, ডিভিডেন্ড এবং আনরিয়ালাইজ প্রফিট। এখন এই দেন রেভিনিউ প্রফিট আমাদের এখানেও যাইতেছে, এখানেও রেভিনিউ প্রফিট আমাদের হোল্ডিং এর মধ্যে আসতেছে, আবার হচ্ছে এই মাইনরিটি ইন্টারেস্টের মধ্যে আসতেছে। ক্যাপিটাল প্রফিট মাইনরিটির মধ্যে আসতেছে, আবার এই গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় করার ক্ষেত্রে আসতেছে। এখন তোমার মাঝখানে কনফিউশন লাগবে আসলে কোনটা কোথায় যায়। এই জন্য আমি একটা শর্টকাটে দিয়ে রাখছি, এখানে একটা শর্টকাট একটা ফর্মুলা দিয়ে রাখছি, এই যে ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট। কোনটা কোথায় যাবে এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি তিনটা জিনিস এখানে দিয়ে রাখছি, তোমরা চোখ বুঝে বুঝে শুয়ে শুয়ে পড়বা অথবা দেখে দেখে পড়বা। ঠিক আছে? এক কথা এটা একদম কনকনা মুখস্থ রাখবা। যেমন রেভিনিউ প্রফিট বা লস, এটা যাবে দুই জায়গায়। কয় জায়গায় যাবে বলেন তো দেখি? রেভিনিউ প্রফিট বা লস দুই জায়গায়। কোথায় কোথায় যাবে? লেখা আছে সাবসিডি টাকা মাইনরিটি ইন্টারেস্টে যোগ অথবা বিয়োগ হবে। কারণ যোগ কখন হবে? যখন রেভিনিউ প্রফিট হবে তখন যোগ, আর লস হলে তাহলে কি করব? বিয়োগ করব। তাহলে প্রথমবার সাবসিডি টাকাটা মাইনরিটি ইন্টারেস্টে কি করব? যোগ অথবা কি বিয়োগ। আর একটা কি কনসোলিডেটেড ব্যালেন্স শিট। কনসোলিডেটেড ব্যালেন্স শিট কার টাকা দেয় বলো দেখি? সাবসিডি টাকা না হোল্ডিং এর টাকা? তাহলে কনসোলিডেটেড রিটেন আর্নিং হোল্ডিং এর টাকা না সাবসিডি টাকা? হোল্ডিং। হোল্ডিং এর টাকা। তাহলে রেভিনিউ প্রফিট দুই জায়গায় যাবে। কোথায় কোথায় যাবে? সাবসিডির টাকাটা যাবে মাইনরিটি ইন্টারেস্টে, আর হোল্ডিং এর টাকা যাবে কোথায় বলো দেখি? কথা বলতে পারে না। হোল্ডিং এর টাকা কোথায় যাবে? তো রিটেন আর্নিং এ যাবে। ক্যাপিটাল প্রফিট এটা দুই জায়গায় যাবে। কোথায় কোথায় যাবে? সাবসিডির টাকা কোথায় যাবে? মাইনরিটি ইন্টারেস্টে, আর হোল্ডিং এর টাকা গুডউইল অথবা কি যাবে? ক্যাপিটাল রিজার্ভে যাবে। আর আনরিয়ালাইজ প্রফিটের টাকা যাবে দুই জায়গায়। এক হলো রিটেন আর্নিং এ বিয়োগ হবে, আর দুই নম্বর হচ্ছে স্টক বা ইনভেন্টরির সাথে বিয়োগ হবে ব্যালেন্স শিটে। এই তিনটা আইটেম আমি আগামী ক্লাসে ধরবো, নাম বলে বলে ধরবো। এই যে এরকম ভাবে ঢাইকা বলবো, আমাকে বলতে হবে। যদি না পড়া পারেন তাহলে আমি সাথে সাথে ক্লাসে রিমুভ দিয়ে দিব। ঠিক আছে? তারপর বাদ বাকি নিয়ে ক্লাস করাবো। তাহলে রেভিনিউ প্রফিট দুই জায়গায়, ক্যাপিটাল প্রফিট দুই জায়গায়, আনরিয়ালাইজ প্রফিটও দুই জায়গায়। কোথায় কোথায় যাবে এখানে আমি সুন্দর করে লিখে দিছি। এই কয়েকটা জিনিস আমি আগামী ক্লাসে ধরবো। এখন আমার সাথে সাথে আজকে একটু দেখে দেখে বলেন, আনরিয়ালাইজ প্রফিট দুই জায়গায় যায়। কোথায় কোথায় যায় বলেন তো দেখি একটু, সবাই বলেন। কনসোলিডেটেড প্রিটেন্স থেকে বিয়োগ আর স্টক থেকে বিয়োগ। অন্যজন বলেন তো একটু সুন্দর করে। কনসোলিডেটেড রিটেন আর্নিংস থেকে বিয়োগ আর স্টক অথবা ইনভেন্টরি থেকে বিয়োগ। এতটুকু বলতে যদি সমস্যা হয় তাহলে মনে রাখবেন রিটেন থেকে বিয়োগ আর স্টক থেকে কি বিয়োগ। ক্যাপিটাল প্রফিট বা লস এটা দুই জায়গায় যাবে। সাবসিডি টাকা যাবে কোথায়? মাইনরিটি ইন্টারেস্ট আর হোল্ডিং এর টাকা যাবে ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। রেভিনিউ প্রফিট টাকা দুই জায়গায়। সাবসিডি টাকা কোথায় যাবে? মাইনরিটি ইন্টারেস্ট। আর হোল্ডিং এর টাকা যাবে রিটেন আর্নিংস। ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে ভালো করে মনে রাখতে হবে। এটা যদি মনে রাখেন তাহলে অঙ্ক করার জন্য আপনার 5 মিনিট সময় 5 মিনিট সময় কি হবে? সেভ হবে। এবার এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু নোট আছে, যেমন মিউচুয়াল সেটআপ। মিউচুয়াল সেটআপ মানে কি? আমি তোমারে দিলাম, তুমি আবার আমারে দিলাম। এই দুজনের মধ্যে নগদটায় কোনো পরিবর্তন ঘটে নাই, শুধু একজন আরেকজনকে আদান প্রদান করা হয়েছে। তাহলে মিউচুয়াল সেটআপ সাধারণত সম্পদ এবং দায়ের সাথে হয়। কার কার সাথে? যেমন নোট রিসিভেবলের সাথে মিউচুয়াল সেটআপ হয় নোটস পেয়েবল, বিল রিসিভেবলের সাথে হয় বিলস পেয়েবল।
ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভের সাথে মিউচুয়াল সেটআপ হবে অ্যাকাউন্টস পেয়েবল। লোন ডিউ বাই সাবসিডির সাথে মিউচুয়াল সেটআপ হবে লোন ডিউ ফ্রম হোল্ডিং। আর ডিবেঞ্চারের সাথে আমাদের ডিবেঞ্চারে মিউচুয়াল সেটআপ হবে। তাহলে মিউচুয়াল সেটআপের কাজটা কি, আমরা সম্পদ থেকেও সমপরিমাণ টাকা বাদ দিব, দায়ের সাথে কি করব সমপরিমাণ টাকা কি করব বলো দেখি বাদ দিয়ে দেব। ওকে, বাদ দিন। নিচে লেখা আছে মনে রাখতে হবে সম্পদ এবং দায় উভয় পাশে উপরোক্ত আইটেমগুলো থাকলে তাহলে কি করব মিউচুয়াল সেটআপ করা যাবে। কিন্তু যদি এক পাশে থাকে তাহলে মিউচুয়াল সেটআপ করা যাবে না। সেই ক্ষেত্রে যেটা যেটা যে দিকে থাকবে সেটা সেই দিকে কি দেখাতে হবে। তার মানে ঘটনা কি, মিউচুয়াল সেটআপ আমরা কখন করব, যেমন নোট রিসিভেবল ক্ষেত্রে নোট রিসিভেবল যদি সম্পদ দিকে থাকে, নোটস পেয়েবল যদি দায় দিকে থাকে, তাহলে নোট রিসিভেবল নোটস পেয়েবল সাথে আমরা কি করব মিউচুয়াল সেটআপ করব। কিন্তু নোট রিসিভেবল সাথে তুমি অ্যাকাউন্টস পেয়েবল মিউচুয়াল সেটআপ করতে পারবা না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আর যদি মনে করা একটা থাকে, সেটা মনে করো নোট রিসিভেবল লেখা আছে নোটস পেয়েবল নাই, তাহলে নোট রিসিভেবল কি সম্পদ দিকে দিবা না দায় দিকে দিবা? নোট রিসিভেবল কি সম্পদ না দায়? সম্পদ। তাহলে সম্পদ দিকে দিব। আবার মনে করো অ্যাকাউন্ট রিসিভেবল লেখা নাই, আছে না অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে কোন দিকে দিবে অ্যাকাউন্টস পেয়েবল? দায়ের দিকে। দায় দিকে দিবে। ঠিক আছে, 2 নাম্বার নোটটা আমি এখন পড়াবো না, এটা যখন থাকবে তখন আমি এটা পড়ে নিই। ঠিক আছে ম্যাডামরা? তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের বেসিক আলোচনা। আজকে ক্লাসটা একটু বড় হবে, আজকে ক্লাসে আমরা ব্যালেন্স শিট করব। আজকে ক্লাসে জাস্ট আমরা ওয়ার্কিং গুলো একটু ক্লিয়ার করব। আর ব্যালেন্স শিট করতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ব্যালেন্স শিট কোনো ঘটনা হচ্ছে ওয়ার্কিং গুলো। তাহলে আমরা শুরুতেই বাসায় বসে বসে আগে 1 থেকে 9টা ওয়ার্কিং আমরা করব। 1 থেকে 9টা ওয়ার্কিং ভালো করে পড়ব। এরপরে হচ্ছে আমাদের এখানে যে মিউচুয়াল সেটআপ এবং ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট এখানে 3টা আছে, এই 3টা ভালো করে পড়বো, এরপর আমরা অঙ্কে হাত দিব। এর আগে কিন্তু অঙ্কে হাত দেওয়া যাবে না। আরেকটা জিনিস একটু আগে শুরুতে একটু পড়ে নেই, সেটা হলো ডিভিডেন্ড। এই ডিভিডেন্ডটা 2 রকম হয়। একটা হলো বিগত বছরের ডিভিডেন্ড যদি চলতি বছর দেয় তাহলে সেই ক্ষেত্রে একরকম কাজ, আর একটা চলতি বছরের ডিভিডেন্ড যদি চলতি বছরে দেয় তাহলে সেটা আরেক রকম কাজ। বিগত বছরের ডিভিডেন্ড মানে কি, যেমন মনে করো 2018 সালের ডিভিডেন্ড যদি 2019 সালে এসে দেয় তাহলে এটা হলো বিগত বছরটা চলতি বছর। আরেকটা হলো 2019 সালের ডিভিডেন্ড যদি 2019 সালে দেয়, এটাকে বলা কি চলতি বছরটা কি চলতি বছর। তো আমরা বিগত সালটা না পড়ে আজকে চলতি সালটা না পড়ে আজকে আমরা বিগত সালটা একটু দেখি। তাহলে বিগত সালের ডিভিডেন্ড যদি চলতি বছর পরিশোধ করে তাহলে তার কাজ হচ্ছে 2টা। কয়টা কাজ? 2টা। প্রথমে লেখা আছে স্টেপ 1 এ লিখছি, প্রথমে ডিভিডেন্ডের মোট টাকা থেকে ডিভিডেন্ডের মোট টাকা প্রারম্ভিক লাভ মানে বছরের প্রথমে যে প্রফিট থাকে প্রথমের সাথে আমরা কি করব বিয়োগ করব। কারণ কি ওই প্রফিটের মধ্যে ডিভিডেন্ডটা বাদ দেয়া নাই। বিগত বছর ডিভিডেন্ড চলতি বছর দেয়, তাহলে বলো তো দেখি 18 সালটা যদি 19 সালে দেয় তাহলে 18 সালের প্রফিটের সাথে ডিভিডেন্ড কি যোগ বিয়োগ করা কোনো কিছু আছে? নাই। এইজন্য আমরা প্রথমে কি করব, এটা বাদ দিয়ে দিব। ডিভিডেন্ড টাকাটা আমরা লাভের সাথে কি করে বাদ দিব। আর 2 নম্বর স্টেপে লেখা আছে ডিভিডেন্ডের মোট টাকার হোল্ডিং এর অংশটুকু, ডিভিডেন্ডের মোট টাকার হোল্ডিং এর অংশটুকু গুডউইল বা ক্যাপিটালিজমের সাথে কি করব যোগ করব, এবং রিটার্ন নির্ণয় করার ক্ষেত্রে কি করব বিয়োগ করব। কথা কি বুঝতে পারছেন? 2 নম্বর স্টেপটা আবার পড়েন, ডিভিডেন্ডের মোট টাকার হোল্ডিং এর যে অংশটুকু, এই অংশটুকু কয় জায়গায় যাবে? 2 জায়গায়। একটা গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব যোগ, আর রিটেন আর্নিং নির্ণয় করার ক্ষেত্রে কি করব বিয়োগ করব। বিয়োগ করব। তাহলে মনে রাখেন বিগত বছর যদি চলতি বছর দেয় তাহলে সেই ক্ষেত্রে 2টা কাজ, এক ডিভিডেন্ডের মোট টাকা প্রারম্ভিক লাভের সাথে আমরা বিয়োগ করে দিব, আর ডিভিডেন্ডের মোট টাকার হোল্ডিং এর যে টাকাটা থাকবে হোল্ডিং এর টাকাটা 2 জায়গায়, গুডউইলের সাথে বিয়োগ আর রিটেনের সাথে গুডউইলের সাথে যোগ আর রিটেনের সাথে কি বিয়োগ। তাহলে আপাতত আমাদের বেসিক পড়া শেষ, এখন আমরা অঙ্কের দিকে একটু আসি। তাহলে অঙ্কটা আমাদের প্রথমে যে অঙ্ক আছে সেটা হলো 2020 সাল অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 পার্ট সি তে প্রশ্ন আছে। এখন দেখেন প্রশ্নটা করা আপনার জন্য কত ইজি হয়ে যায়। লেখা আছে আমাদের বলা আছে ফলোইং আর দ্য ব্যালেন্স অফ
এইচ লিমিটেড এন্ড এস লিমিটেড অ্যাজ অন 31/2019। এইচ মানে হোল্ডিং কোম্পানি আর এস মানে কি সাবসিডিয়ারি কোম্পানি। এখানে দায় দিয়ে আছে এবং সম্পদ দিয়ে আছে, হোল্ডিং এর জন্য দিয়ে আছে, সাবসিডির জন্য দিয়ে আছে। তো দায় পাশে কি কি দিয়ে আছে? দায় পাশে প্রথমে লেখা আছে শেয়ার ক্যাপিটাল। শেয়ার এক একটা শেয়ার দাম কত লেখা আছে বলেন তো দেখি। 100 টাকা। 100 তাহলে হোল্ডিং এর জন্য মোট 6 লাখ টাকা দিয়েছে। তাহলে এখানে শেয়ার কয়টা আছে? 60,000। 60,000। সাবসিডি টাকা দিয়ে আছে 2 লাখ টাকা। তাহলে এখানে শেয়ার কত দিয়ে আছে? শেয়ার কয়টা হবে সাবসিডির ক্ষেত্রে? 2000। কি ভাই তোরা এডি করে পড়ছ না? তোরা ফুড দিয়ে কিনলে পড়ছ কতদিন? সাবসিডি শেয়ার কয়টা হবে? 2000 2000 শেয়ার। হোল্ডিং এর শেয়ার কত হবে? 6000 শেয়ার। 6000 ওকে, এবার রাখা আছে রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড মানে জেনারেল রিজার্ভ ফান্ড, যেটা আমরা বলি জেনারেল রিজার্ভ। 8% ডিবেঞ্চার আছে, সাবসিডির জন্য আছে কিন্তু হোল্ডিং এর জন্য নাই। সানডে ক্রেডিটর আছে, সানডে ক্রেডিটর মানে অ্যাকাউন্টস পেয়েবল আছে, হোল্ডিং এর জন্য আছে, সাবসিডির টাকা আছে। লোন ফর হোল্ডিং লিমিটেড, এটা হলো সাবসিডি করে টাকা দিয়ে আছে। আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হোল্ডিং এর জন্য টাকা দিয়েছে 50, সাবসিডি টাকাটা নাই। তার মধ্যে এই যে হোল্ডিং এর টাকা যে 50,000 টাকা দিয়ে আছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এটা দায় দিকে আছে। তাহলে 50,000 কি লাভের টাকা না লসের টাকা? লাভের টাকা। লাভের টাকা, গুড। আর এই যে সম্পদ দিকে যে প্রফিট এন্ড লস হোল্ডিং এর টাকা 1 লাখ টাকা দিয়েছে, লাভের না লসের? লসের টাকা। লস, গুড। এখন আমাদের আরো আছে প্লান্ট এন্ড মেশিনারি আছে, স্টক আছে, আর এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট 1500 শেয়ার ইন সাবসিডি লিমিটেড 1,05,000। অর্থাৎ হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি কিনছে 1,05,000 টাকার বিনিময়ে। এই 1,05,000 টাকা দিয়ে কয়টা শেয়ার পাইছে? 1500 শেয়ার। 1500 শেয়ার পাইছে। তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 1,05,000 টাকা। কোন তারিখে কয় হয়েছে সেটা আমাদের সমন্বয়ে বলা থাকবে। লোন ডিউ ফ্রম এস লিমিটেড। তাহলে দেখেন এই পাশে লোন আছে, এই পাশে আমাদের লোন আছে। তাহলে লোনের সাথে লোন কি করব? মিউচুয়াল সেটআপ করব নাকি? আমরা কিন্তু একটু আগে পড়াইছি। ডেপ্টরস আছে, ডেপ্টরস 70,000 40,000। তাহলে এই পাশে আছে ডেপ্টরস আর এই পাশে আছে কি ক্রেডিটরস। তাহলে ডেপ্টরস ক্রেডিটরের সাথে কি করব আমরা? মিউচুয়াল সেটআপ করব। মানে ব্যাপারটা হচ্ছে মনে করো আমি তোমার কাছে 5,000 টাকা পাই, তুমি আমার কাছে 3,000 টাকা পাও। তাহলে দুজনের মধ্যে মিউচুয়াল সেটআপ করলাম যে ভাই যেহেতু আমি 5,000 পাই আপনি 3,000 পান, তাহলে 3,000 বাদ দিয়ে বাদ বাকি 2,000 টাকা দিলেই কাজ শেষ, ঠিক আছে না? জাস্ট এরকম ভাবে আমরা দুজনের মধ্যে কি করব? মিউচুয়াল সেটআপ করব। এই দুইটার মধ্যে ডেপ্টরস ক্রেডিটরস আর যে লোন ডিউ বাই এস আর লোন ফ্রম হোল্ডিং। প্রিপেড রেন্ট আছে 10,000 টাকা, ক্যাশ এট ব্যাংক দিয়ে আছে এত এত টাকা। এই প্রিপেড রেন্ট এবং ক্যাশ এট ব্যাংক এর নামে দুই পাশে আমাদের কোনো কিছু নাই। তার মানে এই দুইটা যেহেতু সম্পদ, এটা যেভাবে আছে যত টাকা এটা আমরা সেভাবেই ব্যালেন্স শিটে সম্পদ করে দিয়ে দিব, কোনো কাজ করার দরকার নেই। আর প্রফিট এন্ড লসের শেষে 1 লাখ টাকা যে লস দিয়ে আছে এটা একজন বলছে। আমরা সবাই কি সহমত এই যে প্রফিট এন্ড লসে 1 লাখ টাকা যে দিয়ে আছে এটা কি লস না লাভ? ও লসের টাকা বলছে, সবাই কি একমত না ভিন্ন মত আছেন? কথা বলেন। একমত, ওকে। এখন এই যে ব্যালেন্স শিটটা বললাম, এই ব্যালেন্স শিট হলো ডিসেম্বর 31, 2019 সালের ব্যালেন্স। এখন আমাদের সমন্বয় বলা আছে কি হোল্ডিং লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার ইন সাবসিডি লিমিটেড 1 জুলাই 2019। পাশে বলছে যে হোল্ডিং লিমিটেড সাবসিডি লিমিটেড অ্যাকোয়ার্ড মানে ক্রয় করছে 1 জুলাই 2019 সালে। তাহলে 1 জুলাই 2019 মানে বছরের মাঝামাঝিতে না? জি স্যার। তাহলে বছরের মাঝামাঝি যদি হয়, বছরের মাঝামাঝি বা বছরের শুরুতে যদি হয়, তাহলে আমরা বুঝলাম কারেন্ট ইয়ার প্রফিটের পুরো টাকাটাই কি পাবে, কোথায় দিব? রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিটে, গুড। আর এই 1 এপ্রিল তারিখে যদি ক্রয় করে তাহলে 3 মাসের টাকা ক্যাপিটাল প্রফিট, বাদ বাকি 9 মাসের টাকা কিসে? রেভিনিউ প্রফিট। গুড। And the বলছে and on the date the profit or loss account show a debit balance
1,60,000 টাকা। পহেলা জুলাই 2019 সালে ডেবিট ব্যালেন্স সালে 1,60,000, তার মানে এটা হলো ওপেনিং। আর এই যে ব্যালেন্স শিটে যারা আছে এটা কি ক্লোজিং। আর আমাকে বলেন বছরের শুরুতে ডেবিট ব্যালেন্স হলো 1,60,000, আর বছর শেষে সাবসিডি লিমিটেডের যেহেতু লস মানে কি, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। তাহলে বছরের শুরুতে থাকলে 1,60,000 লস, বছর শেষে লস হলে 1,00,000 টাকা। তাহলে চলতি বছর অ্যাকচুয়ালি কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে কত টাকা? 60,000। গুড। তাই কি বুঝছেন না বুঝেন নাই? এটা কিন্তু অনেকের মধ্যে ঝামেলা হয়, বুঝছেন তো? জি স্যার। বছরের শুরুতে 1,60,000 টাকা লস, আর বছর শেষে 1,00,000 টাকা লস। তার মানে তোমার লসটা কমে গেছে। লসটা কমে কখন? লাভ হলেই তো কমে নাকি? জি তাহলে স্যার। বলতো কারেন্ট ইয়ার প্রফিট আমরা কত বের করব? তাহলে 60,000। 60,000। গুড। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সমন্বয় এগুলো আমাদের ব্যালেন্স শিট করার ক্ষেত্রে কাজে লাগবে। তো যেহেতু আজকে ব্যালেন্স শিট আমরা হাত দিব না, আজকে 2, 3, 4 আমরা পড়বো না, পরে পড়বো না, যখন আমার অঙ্ক লাগবে তখন। এন্ড বলেন শুরুতেই আমরা ওয়ার্কিং করি, কয়টা ওয়ার্কিং করি বলেন তো দেখি? 9টা। এর মধ্যে প্রথম ওয়ার্কিং নাম কি বলেন? ডেট অফ অ্যাকুইজিশন। তাহলে কোন তারিখে আমাদের হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি কিনছে? পহেলা জুলাই 2019। তাহলে আমরা দেখেন এখানে এই যে সলিউশন পিডিএফ এ কি সবাই দেখতেছেন? জি স্যার। লিখছি ওয়ার্কিং 1, ডেট অফ অ্যাকুইজিশন 1/7/2019। প্রথম ওয়ার্কিং সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার 2 নাম্বার ওয়ার্কিং আসেন। আমরা 2 নাম্বার ওয়ার্কিং করব হচ্ছে প্রপোর্শন অফ হোল্ডিং এন্ড সাবসিডি লিমিটেড। এই হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি 2 লাখ টাকা ছিল, এক একটা দাম হচ্ছে 100। তাহলে সাবসিডি কোম্পানির শেয়ার কয়টা বলেন তো দেখি? 20,000। রাইট, 2000। এই 2000 শেয়ার সাবসিডি কোম্পানি হোল্ডিং এর কাছে বিক্রি করছে। কতটি শেয়ার বিক্রি করছে বলেন দেখি? 1500 শেয়ার। 1500। তাহলে এই 1500 কি আর হোল্ডিং এর হলো নাকি সাবসিডি হলো? সাবসিডিয়ারির। হাট, সাবসিডি কেন? গাধা না তুমি? সাবসিডি তো হোল্ডিং আছে বিক্রি করে দিছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে 2000 এর মধ্যে 1500 হলো হোল্ডিং কোম্পানি নিয়ে গেছে। তাহলে সাবসিডি কত থাকে? 500। তাহলে আমি বলতে পারি 1500:500। এটা কি বলা যায়? মানে এটা হলো হোল্ডিং এর টাকা আর এটা হলো সাবসিডি টাকা। এই বুঝছেন 1500/500? জি স্যার। আর 1500/500 যদি 500 দ্বারা ভাগ করি তাহলে 1500/500 কয় 500 1500 মধ্যে কয়বার যায়? 3 বার। আর 500 500 মধ্যে কয়বার যায়? একবার। তাহলে 30 কত? 1। প্রপোর্শন অফ হোল্ডিং এন্ড সাবসিডি কোম্পানি 3:1। এটা সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অঙ্ক আপনার জন্য সহজ হবে, কিন্তু বেসিক আলোচনা একটু বড় হয়েছে, বড় হবে এটা, কারণ এটা সবচেয়ে বড় অঙ্ক। অ্যাডভান্স একাউন্টের সবচেয়ে বড় অঙ্ক হলো এই চ্যাপ্টার। এরপর যেগুলো আছে সবগুলো তিতাপুটি। এবার আসেন আমাদের 3 নাম্বার ওয়ার্কিং আমরা করি কারেন্ট ইয়ার প্রফিট, যেটা অলরেডি আমি বলে ফেলাইছি। বছরের শুরুতে 1,60,000 টাকা লাভ হয়েছিল না লস আসছিল বলেন তো দেখি? লস ছিল। আর বছর শেষে আমাদের লস কত? 1,00,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি চলতি বছরে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। কত টাকা? 60,000। তাহলে এই যে কারেন্ট ইয়ার প্রফিট বের করছি কত? 60,000 টাকা। ঠিক আছে। আর যেহেতু 1/7/2019 সালে ক্রয় করছি, তাহলে কারেন্ট ইয়ার প্রফিটের পুরো টাকা কি রেভিনিউ প্রফিট নাকি কিছু টাকা বা ক্যাপিটাল প্রফিট আসবে? রেভিনিউ প্রফিটে যাবে পুরো টাকা। পুরো টাকাটাই। তাহলে এই 60,000 টাকা পুরো টাকাটাই আমরা রেভিনিউ প্রফিট, এই যে ওয়ার্কিং 5 এ এই দেখেন কারেন্ট ইয়ার প্রফিট 60,000 টাকা দিচ্ছি। তো এটা পরে আসি, আগে আমরা 4 নম্বর ওয়ার্কিং এ দেখে আসি। 4 নম্বর ওখানে ক্যাপিটাল প্রফিট। বলেন যদি কি ক্যাপিটাল প্রফিটের মধ্যে আমরা টোটাল 5টা আইটেম পড়েছিলাম। 5টা আইটেম কি কি? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, আর হচ্ছে আন্ডার ভ্যালু অফ অ্যাসেট, ওভার ভ্যালু অফ অ্যাসেট। গুড, ধন্যবাদ ম্যাডাম। তাহলে প্রথমে জেনারেল রিজার্ভ। আমাদের প্রশ্নে
আরেকটা কথা, এই ক্যাপিটাল প্রফিট আমরা কোনটার জন্য করব, হোল্ডিং এর জন্য কি সাবসিডির জন্য? সাবসিডিয়ারি। সাবসিডির জন্য। দেন জেনারেল রিজার্ভ, আমাদের প্রশ্নে জেনারেল রিজার্ভ মানে রিজার্ভ ফান্ড আছে কিন্তু সাবসিডির কোনো টাকা নাই, ঠিক আছে না? জি স্যার। ক্যাপিটাল রিজার্ভ আমাদের প্রশ্নে নাই। তারপরে 3 নাম্বার পড়ছে প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লসের আমাদের হোল্ডিং ক্যাপিটাল লসের সাবসিডিয়ারি কোম্পানির জন্য আমাদের ওপেনিং ব্যালেন্স কিন্তু ছিল। বলেন তো দেখি ওপেনিং ব্যালেন্স কত টাকা, এই 1 লাখ টাকা নাকি 1,60,000 টাকা? 1,60,000। 1,60,000 টাকা। তাহলে আমরা ক্যাপিটাল প্রফিট, প্রফিট এন্ড লস, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল তিনটার মধ্যে পাইলাম একটা, শুধু প্রফিট এন্ড লসের 1,60,000 টাকা পাইছি, ঠিক আছে? আর তারপরে যাই আন্ডার ভ্যালু অফ অ্যাসেট, ওভার ভ্যালু অফ অ্যাসেট, কিন্তু আমাদের সমন্বয়ে আন্ডার ভ্যালু অফ অ্যাসেট বা ওভার ভ্যালু অফ অ্যাসেট নাই। আমি একটু সমন্বয়গুলি পড়িয়ে দেই। প্রশ্নে বলা ছিল সানডে ক্রেডিটর্স অফ সাবসিডিয়ারি লিমিটেড ইনপুট 20,000 টাকা ফ্রম গুড সাপ্লাই বাই হোল্ডিং লিমিটেড on which holding limited made a profit 25% on key profit। কথাটা মানে হচ্ছে যেহেতু হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কিনছে, তাহলে সাবসিডিয়ারি কোম্পানি যে অ্যাকাউন্টস পেয়েবল মানে ক্রেডিটর ছিল সেটা হোল্ডিং কোম্পানি কি করবে, পরিশোধ করে দিবে। এন্ড পরিশোধ করার ক্ষেত্রে হোল্ডিং কোম্পানি কত পার্সেন্ট লাভ করছে? 25%। 25% লাভ করছে। তাহলে দেখেন যে কোম্পানি কিনছে ওই কোম্পানি পাওনাদার পরিশোধ করার ক্ষেত্রেও ওই হোল্ডিং কোম্পানি কি করছে, লাভ করছে 25%। এন্ড বলছে হাফ অফ দিস গুড ওয়্যার ইন স্টক অফ সাবসিডিয়ারি লিমিটেড ডিসেম্বর 2019, মানে এর মধ্যে আবার অর্ধেক পণ্য স্টকের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওকে, সমস্যা নাই, এটা মানে অ্যাকাউন্টস পেয়েবল এবং অ্যাকাউন্ট রিসিভেবল কাজ। আর 25% প্রফিট এটা কোথায় যাবে বলে দেখি, আনরিয়ালাইজ প্রফিটে নাকি? তাহলে আমরা আন্ডার ভ্যালু অফ অ্যাসেট বা ওভার ভ্যালু অ্যাসেট সম্পর্কে এখানে পাইলাম না। 3 নাম্বার বলছে এ চেক ফর 2,000 সেন্ট টু হোল্ডিং লিমিটেড বাই সাবসিডিয়ারি লিমিটেড ইন রেসপেক্ট অফ লোন ওয়াজ নট রিসিভড বাই হোল্ডিং লিমিটেড আনটিল 5 জানুয়ারি 2020। অঙ্কটা শেষ হলে ডিসেম্বর 2019 সালে। কিন্তু হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি একটা চেক পাঠাইছে যেটা কিনা হোল্ডিং সাবসিডিয়ারি কোম্পানি হোল্ডিং কোম্পানি একটা চেক পাঠাইছে যেটা কিনা হোল্ডিং কোম্পানি এখন পর্যন্ত রিসিভ করে নাই। কোন তারিখ পর্যন্ত রিসিভ করে? 5 জানুয়ারি 2000 কত পর্যন্ত 20 পর্যন্ত রিসিভ করে নাই। যেহেতু রিসিভ করে নাই তার মানে চেকটা পথে আটকে আছে। তো রিসিভ করতে হয়ে গেল, চেকটা যেহেতু রিসিভ করে তাহলে চেকটা পথে আটকে গেছে, এটাকে বলে আমরা চেক ইন ট্রানজিট। চেক ইন ট্রানজিট মানে কি, যে চেকটা পথের মধ্যে আটকে আছে। তাহলে চেক ইন ট্রানজিটের কাজও আমাদের ব্যাংক অ্যাসেট আন্ডার ভ্যালু বা ওভার ভ্যালুর সাথে কোনো কাজ নাই। আর তার নামে বলছে হোল্ডিং লিমিটেড প্রপোজ 10% ডিভিডেন্ড ফর 2019 বাট ইফেক্ট হ্যাভ নট বিং গিভেন ইন অ্যাকাউন্ট। মানে বলছে হোল্ডিং লিমিটেড 10% ডিভিডেন্ড প্রপোজ করছে, ডিভিডেন্ড প্রপোজ করছে মানে প্রস্তাব করছে 2019 সালে, কিন্তু এর কোনো ইফেক্ট অ্যাকাউন্টে পড়বে না। তার মানে এই 4 নাম্বার সমান, এটা থাকা আর না থাকে কি একই কথা, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমরা এখান থেকে 4 নাম্বার সময়টা কাটে দিলাম, যেহেতু কোনো ইফেক্ট নেই তাহলে 4 নাম্বার সময়ে কোনো কাজ নাই। তাহলে আমরা ওই ক্যাপিটাল প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আমরা আন্ডার ভ্যালু অফ অ্যাসেট বা ওভার ভ্যালু অ্যাসেট নির্ণয় করা চিহ্নিত করা আসছিলাম, কিন্তু আমরা সমন্বয়ে কোনোটাই আন্ডার ভ্যালু অফ অ্যাসেট বা ওভার ভ্যালু অ্যাসেটের কোনোটাই টাকা আমরা পাই নাই। তাহলে আমরা 5টা আইটেমের মধ্যে পাইলাম কয়টা? একটা। তাহলে এই 1,60,000 টাকা। তাহলে বলেন তো দেখি 1,60,000 এর ডেবিট ব্যালেন্স ছিল না ক্রেডিট ব্যালেন্স ছিল? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স ছিল, ডেবিট ব্যালেন্স ছিল। ডেবিট ব্যালেন্স ছিল। গুড। যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে লাভ, আর ডেবিট ব্যালেন্স মানে কি, লাভ না ক্ষতি? ক্ষতি। ক্ষতি। তাহলে ক্যাপিটাল প্রফিটটা হয়ে গেছে কি, ক্যাপিটাল কি লস। কথা ক্লিয়ার? 4 নাম্বার সমন্বয়। জি স্যার। আর এই যে ক্যাপিটাল লস আমরা পাইলাম, আমরা বলছি ক্যাপিটাল লস এবং রেভিনিউ, ক্যাপিটাল প্রফিট বা লস এবং রেভিনিউ প্রফিট বা লস আমরা হোল্ডিং এবং সাবসিডির মধ্যে ভাগ করব। তাহলে 1,60,000 টাকা হোল্ডিং মধ্যে ভাগ করছি, আমাদের অনুপাত ছিল 3:1। তাহলে 3:1 মানে যোগ করে কত? 4, 4 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ, 4 দ্বারা ভাগ, 1 দ্বারা গুণ। তাহলে হোল্ডিং এর ক্ষেত্রে 1,60,000 কে 4 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে 1,20,000, আর সাবসিডি করে 4 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করে পাচ্ছি কত? 40,000 টাকা। ওকে ম্যাডামরা, স্যারেরা? তাহলে এই যে ক্যাপিটাল লস, তাহলে ক্যাপিটাল প্রফিট বা লস যায় দুই জায়গায়।
বলেন তো দেখি এই সাবসিডিয়ারির যে টাকাটা পেলাম এটা কোথায় যাবে? পড়াইছিলাম সাবসিডিয়ারি টাকাটা যায় মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে, আর হোল্ডিং এর টাকা যায় কোথায় বলো দেখি? রিটেন আর্নিং নির্ণয় করার ক্ষেত্রে, ঠিক আছে না? জি স্যার। এই যে এখন পড়াইছিলাম, এই দেখেন ক্যাপিটাল প্রফিট দুই জায়গায়, সাবসিডি টাকা যায় মাইনরিটি ক্ষেত্রে আর হোল্ডিং এর টাকা যায়, সরি আমি ভুল বলছি, হোল্ডিং এর টাকা যায় গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ ক্ষেত্রে, আর রেভিনিউ প্রফিট যায় রিটার্নিং ক্ষেত্রে। ওকে, তাহলে এই 1,20,000 টাকা দিব গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় করার ক্ষেত্রে, আর 40,000 টাকা দিব হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে। এবং এই দুটো টাকা কি যোগ হবে না বিয়োগ হবে? যেহেতু ক্যাপিটাল লস, বিয়োগ হবে। বিয়োগ। বিয়োগ হবে। গুড। এবার 5 নম্বর সমান হলো রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট দেখলাম কারেন্ট ইয়ার প্রফিট 60,000 টাকা যেহেতু দিয়ে আছে, আর কিনছে 1 সাল, তাহলে বছরের মাঝামাঝিতে, তাহলে এই 60,000 টাকা পুরো টাকাটা কিসে যাবে? বলেন। রেভিনিউ প্রফিট, তাহলে আমরা রেভিনিউ প্রফিট 60,000, 60,000 টাকা আমরা হোল্ডিং এবং সাবসিডির মধ্যে ভাগ করছি, 4 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ করে 45, আর এখানে বের করছে 15। তাহলে এই রেভিনিউ প্রফিট যাবে দুই জায়গায়, একটা হলো মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে, আর একটা কি রিটেন আর্নিং নির্ণয় করার ক্ষেত্রে। বলতো মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে 45,000 যাবে নাকি 15,000 টাকা যাবে? 15,000। 15,000, কারণ মাইনরিটি তো সাবসিডির জন্য কোনো, আর হোল্ডিং এর জন্য হোল্ডিং এর টাকা আসবে কি রিটার্নিং নির্ণয় করার ক্ষেত্রে। 6 নাম্বার ওয়ার্কিং আসে মাইনরিটি ইন্টারেস্ট। তো মাইনরিটি ইন্টারেস্ট নির্ণয় করবে কার জন্য? শুধুমাত্র সাবসিডির জন্য। এখানে কয়টা জিনিস আছে? তো আমরা কয়টা পড়াইছিলাম বলেন দেখি? 4টা পড়াইছিলাম, মনে আছে আপনাদের? শেয়ার ক্যাপিটাল, ক্যাপিটাল প্রফিট বা লস, রেভিনিউ প্রফিট বা লস, আর এটা কি ইন্টারিয়াম ডিভিডেন্ড, মনে আছে? আচ্ছা, মনে না থাকলে দুই একদিন পড়তে পড়তে অটোমেটিক মনে থাকবে। আমরা আপাতত দেখি তাহলে শেয়ার ক্যাপিটাল। তাহলে আমাদের এখানে যে আমরা শেয়ার বের করছিলাম, এখানে বলা যদি কি মাইনরিটি আমরা করি সাবসিডি, তাহলে সাবসিডি শেয়ার কয়টা? 15 না 500? 500। 500। আর এক একটা শেয়ারের দাম এখানে কত ছিল? 100। 100 টাকা। 100 টাকা। তাহলে এখানে শেয়ার ক্যাপিটাল দিচ্ছি 500 × 100 = 50,000। তারপর আমাদের ক্যাপিটাল লাভ বা লস, ক্যাপিটাল প্রফিট হয়েছে না লস হয়েছে? লস। লসেরটা সাবসিডি টাকাটা 40,000 টাকা আমরা বিয়োগ করব, আর রেভিনিউ আমাদের কিন্তু প্রফিট হয়েছে। রেভিনিউ প্রফিট সাবসিডি টাকা কত? 15,000, তাহলে 15,000 টা আমরা যোগ করব। তাহলে 50,000 সাথে 40,000 টাকা বিয়োগ করে 10,000, 10 এর সাথে 15,000 যোগ করে হয় 25,000 টাকা। তাহলে মাইনরিটি ইন্টারেস্ট পেলাম কত? 25,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। এবার 7 নম্বর আসবে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। এটা করে শুধুমাত্র হোল্ডিং এর জন্য। তাহলে শুরুতেই দিব কস্ট অফ অ্যাকুইজিশন। বলেন যদি কি হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি কত টাকাতে কিনছে? 1,05,000। 1,05,000। গুড। তাহলে আমরা যে কস্ট অফ অ্যাকুইজিশন 1,05,000। এর ফেস ভ্যালু এই 1,05,000 শেয়ার, 5,000 দিয়ে কিনছে, কয়টা শেয়ার কিনছে এর মাধ্যমে? 1500 শেয়ার কিনছি। তাহলে 1500 শেয়ার কিনছে, এক একটা দাম কত ভাই? 100 টাকা। তাহলে 1.5 লাখ টাকা। আর এখানে আসবে ক্যাপিটাল প্রফিট বা লস। তাহলে হোল্ডিং এর জন্য আমরা ক্যাপিটাল প্রফিট বা লস বের করছিলাম 1,20,000 টাকা, ঠিক না? তাহলে 1,20,000 লস কিন্তু, হ্যাঁ। তাহলে যে ক্যাপিটাল লস 1,20,000, তাহলে 1.5 লাখ থেকে 1,20,000 গেলে থাকে 30,000 টাকা। আর এর লস না হয় যদি প্রফিট হইতো, তাহলে আমরা 1.5 লাখের সাথে 1,20,000 কি করতাম? যোগ করতাম। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই দুইটা বিয়োগ ফল 30,000। 1,05,000 এর সাথে 30,000 টাকা বিয়োগ করা হয় 75,000 টাকা প্লাসের। প্লাস হলে কি হয়? গুডউইল। গুড। 7 নাম্বার ওয়ার্কিং পয়েন্ট আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। আরো কোনো প্রশ্ন আছে 7 নাম্বার ওয়ার্কিং পর্যন্ত? হ্যালো, ওকে। 8 নাম্বার ওয়ার্কিং আসবে আনরিয়ালাইজড প্রফিট। আনরিয়ালাইজড প্রফিট সম্পর্কে প্রশ্নে বলা ছিল, সরি প্রশ্নে আমাদের বলা ছিল যে এখানে কত পার্সেন্ট প্রফিট করছে বলেন যদি দেখি? এই প্রফিটটা কখন হয়েছে?
পাওনাদার সাবসিডিয়ারি কোম্পানি পাওনাদারের টাকা 20,000 টাকা যখন পরিশোধ করতে গেছে হোল্ডিং কোম্পানি তখন প্রফিট হয়েছে। তাহলে প্রফিটটা করছে অ্যাকচুয়ালি কার উপর বলো দেখি? এই 20,000 টাকার উপর প্রফিট করছে না? তাহলে এই 20,000 টাকা 25% অন কস্ট বলছে, তাহলে সরাসরি 25 নাকি 25/125? 25/125। আবার এখানে বলছে এর কি এই 20,000 টাকা কি হাফ অফ দিস কি ওয়্যার ইন কি স্টক, মানে এই 20,000 মধ্যে অর্ধেক আবার কি মজুদ হয়ে গেছে, মজুদ পড়ে গেছে। তাহলে 20,000 টাকা অ্যাকচুয়ালি নাকি 10,000 টাকা? 10,000। 10,000। তাহলে এত কিছু বুঝি না, সরাসরি যা আছে তাই করবো। 20,000 এর 25/125, তারপরে হাফ বলছে, এই জন্য আমরা হাফ দ্বারা গুণ করবো। তাহলে এই জন্য আমরা এখানে লিখছি 20,000 ইন্টু 25/125, তারপর হাফ আছে, হাফ দ্বারা গুণ করছি। আর যদি বুঝা বলতে চান তাহলে 10,000 কে 25 দ্বারা গুণ 125 দ্বারা ভাগ করবেন। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের আনরিয়ালাইজ প্রফিট গেল। এবার সর্বশেষ ওয়ার্কিং হচ্ছে রিটেন আর্নিং। রিটার্ন করি শুধুমাত্র হোল্ডিং এর জন্য। এখানে প্রথমে আসে প্রফিট এন্ড লস ওপেনিং প্লাস ক্লোজিং। আমাকে একটু বলতে হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ওপেনিং প্লাস ক্লোজিং হোল্ডিং এর জন্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ওপেনিং এবং ক্লোজিং এর টাকা আছে কিনা? হোল্ডিং এর জন্য ওপেনিং এবং ক্লোজিং এর টাকা। ওপেনিং এর টাকা আছে 50,000। ওপেনিং এর টাকা কোথায় 50,000 টাকা বলে ম্যাডাম? ওপেনিং না, ক্লোজিং এর টাকা 50,000। হ্যাঁ, এই ব্যালেন্স শিট এগুলো সব ক্লোজিং, কিন্তু সমন্বয় বলা থাকবে হয়তো ওপেনিং বা ক্লোজিং। তাহলে এই 50,000 টাকা দিয়ে আছে ক্লোজিং এর, ওপেনিং টাকা কিন্তু নাই। অনেকে বলতে পারে যে ভাই 1,60,000 এটা কিন্তু হোল্ডিং এর না সাবসিডিয়ারি? সাবসিডিয়ারি। তাহলে হোল্ডিং কোম্পানি শুধু ক্লোজিং আছে। তাহলে আমরা এখানে লিখছি ওপেনিং প্লাস ক্লোজিং, মানে 0 প্লাস ক্লোজিং 50,000, তাহলে 50,000 টাকা। রেভিনিউ প্রফিটের হোল্ডিং এর টাকা আমরা এখানে পাইছিলাম 45,000 টাকা। তাহলে 45,000 টাকা যোগ করছি, আর আনরিয়ালাইজ করে এইমাত্র পাইলাম 2,000 টাকা। 2,000 টা আমরা কি করছি? বিয়োগ করছি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি ইন্টারিয়াম ডিভিডেন্ড, কিন্তু ডিভিডেন্ড আমাদের প্রশ্নে নাই, এজন্য যোগ বিয়োগ করার পর পাইলাম 93,000 টাকা। এই হচ্ছে আমাদের রিটেন আর্নিং। এখন এই 9টা ওয়ার্কিং সম্পর্কে একটু ভালো করে একটু দেখো। যদি কারো কোনো দ্বারা কনফিউশন থাকে আমাকে প্রশ্ন করো, আমি প্রশ্নের অ্যানসার দিই। ব্যালেন্স শিটটা আজকে আমরা দেখাবো না, ব্যালেন্স শিট দেখাবো আগামী ক্লাসে। কারণ আজকে আমাদের বেসিক আলোচনা আর ওয়ার্কিং 9টার মধ্যে থাকবে। ব্যালেন্স শিট করতে আমাদের লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে ব্যালেন্স শিট করতে। কিন্তু ওয়ার্কিং করতে লাগবে সময়, এবং এখানে বুঝতে হবে ব্যালেন্স শিটে বোঝার কিছু নেই, খালি দেখে দেখে লেখা, কিন্তু আসল জিনিস হলো ওয়ার্কিং। তাহলে আমি রেকর্ডটা এখানেই বন্ধ করলাম। তাহলে রেকর্ড আমাদের এখানে শেষ। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করো, হ্যাঁ।